ওয়েলকাম টু জার্নি অফ ফায়ারফ্লাইজ। করোনা ভাইরাস কীভাবে ছড়ায় এগুলো সম্পর্কে আশা করি আপনাদের যথেষ্টই ধারণা রয়েছে, কিন্তু আজকের ভিডিওটি এমন একটা বিষয় নিয়ে যেটা আমার মনে হচ্ছে প্রবলেমেটিক। তার কারণ অধিকাংশ মানুষই অধিকাংশ মানুষই মনে করছেন যে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং বা আইসোলেশন বা কোয়ারেন্টাইন বা লকডাউন বা সাবান দিয়ে হাত ধোয়া যা কিছু বলা হচ্ছে সেগুলো অতটাও সায়েন্টিফিক নয়। হয়তো বা ভাবছেন আপনারা, তার কারণ কেউই সেরকম ফলো করছেন না, যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এগুলো কিন্তু জাস্ট মাথায় এসে হয়ে গেছে এরকম টাইপের ব্যাপার না। এগুলোর পেছনে যথেষ্টই সায়েন্টিফিক লজিক রয়েছে। আর আরেকটা কথা শুনে অবাক হবেন, ম্যাথমেটিক্যালি আমরা এই সমস্ত কিছুই এক্সপ্লেন করতে পারি ম্যাথমেটিক্যালি। হ্যাঁ, ম্যাথের মাধ্যমে, যেটা সংখ্যা, সেই সংখ্যার মাধ্যমে আমরা এক্সপ্লেন করতে পারি যে কীভাবে সাবান দিয়ে হাত ধুলে এটা হবে না, বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলে উই ক্যান জাস্ট প্রিভেন্ট দিস ডিজিজ, প্রিভেন্ট দ্য স্প্রেড, হোয়াট এভার। তো সেটাই বোঝাতে চলেছি আপনাদের। একটা ম্যাথমেটিক্যাল মডেল বানাবো করোনা ভাইরাস ডিজিজের, কোভিড-19-এর। তো আমি যে মডেলটা ইউজ করব সেটা হচ্ছে SIR মডেল, খুব বেসিক একটা মডেল। তো এই মডেলিং করার আগে আমাদের কয়েকটি বিষয় ভালো মতো জানতে হবে। সেটা হচ্ছে টোটাল পপুলেশনকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে সাসেপ্টেবল, যারা আক্রান্ত হতে পারেন এমন, তাদেরকে কি বলছি আমরা? সাসেপ্টেবল। সেকেন্ড, ইনফেক্টেড, যারা আক্রান্ত হয়ে গেছেন, অলরেডি আক্রান্ত হয়ে গেছেন, তারা হচ্ছে ইনফেক্টেড। আর 3 নম্বর হচ্ছে রিকভার্ড বা রিমুভড, অর্থাৎ যারা রিকভার করে গেছেন অথবা যারা মারা গেছেন, তারা হচ্ছে রিকভার বা রিমুভডের মধ্যে পড়ছেন। তাহলে টোটাল জনসংখ্যাকে বা টোটাল পপুলেশনকে আমি N দিয়ে ডিনোট করছি। N টোটাল পপুলেশন, সেটাকে আমি কী ভাগে ভাগ করলাম? 3টে ভাগে। SIR, সাসেপ্টেবল প্লাস ইনফেক্টেড, যারা ইনফেক্টেড হয়েছেন, প্লাস R রিকভার্ড অর রিমুভড, যারা রিকভার করে গেছেন অথবা মারা গেছেন। তাহলে এই 3টি ভাগে আমরা ভাগ করতে পারছি। এবার কিছু ইনিশিয়াল কন্ডিশন দেখা যাক। ইনিশিয়াল কন্ডিশন অর্থাৎ প্রাথমিক অবস্থায় কি পর্যায়ে ছিল সমস্ত কিছু। তো S সাসেপ্টেবল বা আক্রান্ত হতে পারেন এমন ব্যক্তিকে আমি ধরে নিচ্ছি S ইনিশিয়াল ছিল হচ্ছে S0 প্রাথমিক। S0 S0, টাইম 0, দ্যাটস ওয়াই। I ইনফেক্টেড, I ইনিশিয়াল আমি ধরে নিচ্ছি I0, ওকে। আর এই জায়গাটা একটু ভালো মতো বুঝতে হবে, সেটা হচ্ছে R ইনিশিয়াল রিকভার্ড বা রিমুভড ইনিশিয়াল। এটা কি হতে পারে? দেখুন, ধরে নিন ইনফেক্টেডের সংখ্যা হচ্ছে I0। তো প্রথমে একদম ফার্স্ট স্টেজে ধরে নিন 3 জন পপুলেশন, 3 জন মাত্র আছে একটা পপুলেশন, একটা শহরে। ধরে নিন একটা ছোট্ট একটা শহর, একটা বাড়ির কথাই ধরে নিন, বাড়িতে 3 জন আছে, তার মধ্যে একজন ইনফেক্টেড হলো, ঠিক আছে? তাহলে রিকভার কতজন করলো প্রাথমিক পর্যায়ে? কেউ তো করবে না রিকভার টাইম 0-তে, কারণ কেবল ইনফেকশনটা ঘটেছে, কেবল ইনফেক্টেড হয়েছেন ওরা। তাহলে কেমন করে রিকভার করবে? একদম যেদিন হলো সেদিন রিকভার করবে এরকম তো হয় না। তাহলে রিকভার কত? 0, কারণ তখনও রিকভার স্টার্ট হয়নি, তখনও রিকভারি স্টার্ট হয়নি বা ডেথ স্টার্ট হয়নি। তাহলে এটাকে কী ধরতে পারি আমরা? R ইনিশিয়াল 0। তাহলে প্রাথমিক পর্যায়ে এই নাম্বার অফ পপুলেশন টোটাল নাম্বার অফ পপুলেশন কত ছিল? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? N ইকুয়ালস টু S0, আক্রান্ত হতে পারেন এমন ব্যক্তির সংখ্যা প্রাথমিক পর্যায়ে, প্লাস I0, যারা আক্রান্ত হয়েছেন প্রাথমিক পর্যায়ে, প্লাস
0, কারণ রিকভার করেনি কেউ বা মারাও যায়নি কেউ। তাহলে এটা ইকুয়ালস টু S নট প্লাস I নট। এটুকু হয়ে গেল, এটা ইনিশিয়াল একটা কন্ডিশন ধরে রাখবো। এবার আমরা কি জানার চেষ্টা করছি? আমরা জানার চেষ্টা করছি যে টাইমের সাথে সাথে কিভাবে সাসেপ্টেবল বা আক্রান্ত হতে পারেন এমন ব্যক্তি সংখ্যা কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং ইনফেক্টেড টাইমের সাথে সাথে যারা আক্রান্ত হয়েছেন তাদের সংখ্যা কিভাবে পরিবর্তিত হচ্ছে, এবং যারা রিমুভড বা রিকভার করছেন তাদের সংখ্যা কিভাবে পরিবর্তন হচ্ছে। আপনারা যদি গ্রাফ দেখেন, ডেফিনেটলি অনেকেই দেখছেন গ্রাফ, তো আপনারা গ্রাফ দেখলে বুঝতে পারবেন যে কীরকমভাবে পরিবর্তনটা হচ্ছে। একটা গ্রাফে এরকম দেখাচ্ছে, একটা গ্রাফে এরকম দেখাচ্ছে, রিমুভড এরকম দেখাচ্ছে, ডেথ এরকম দেখাচ্ছে, লাইক দ্যাট। সেটাই আমরা বের করার চেষ্টা করবো, ওই গ্রাফগুলো কোথা থেকে আসছে। তো তাহলে চলুন দেখা যাক। তো এটার জন্য আমরা কিভাবে করব? এটার জন্য আমরা ডেরিভেটিভ বের করব। যারা অঙ্ক জানেন তারা বুঝতে পারবেন, যারা অঙ্ক জানেন না, মানে ডেরিভেটিভ, তাদের বলছি জাস্ট দেখে রাখুন। মানে আমরা এইভাবে ডিনোট করি যে চেঞ্জ অফ সাসেপ্টেবল উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে সাথে কীভাবে সাসেপ্টেবলরা চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা লিখি এইভাবে ds dt। এখানে মাথায় রাখতে হবে ds dt মানে আক্রান্ত হতে পারে এমন ব্যক্তির সংখ্যা কীভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে আছে? এটা কার কার সাথে প্রপোর্শনাল? এটা প্রপোর্শনাল হচ্ছে সাসেপ্টেবলের সাথে, ডেফিনেটলি যারা আক্রান্ত হতে পারে সেরকম ব্যক্তি, ডেফিনেটলি তাদের উপরে। এবার তারা যদি ইনফেক্টেডের সংস্পর্শে না যায় তাহলে তারা ইনফেক্টেড হবে না, তাই তো? তাহলে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা কীভাবে পরিবর্তন হবে, বা তাদের সাসেপ্টেবল হওয়ার সংখ্যাটা কীভাবে পরিবর্তিত হবে? যখন তারা ইনফেক্টেডের সংস্পর্শে যাবে। তাহলে ইনফেক্টেডের সংস্পর্শে যাওয়া মানে আমি কি লিখতে পারি? S টাইমস I। যেহেতু সাসেপ্টেবলরা ইনফেক্টেডের সংস্পর্শে গিয়েই ইনফেক্টেড হচ্ছে, সুতরাং আমরা এখানে কি ইউজ করব? ইনটু বা গুণ, S গুণ I। এবার আরেকটা কথা মাথায় রাখতে হবে এখানে, ধরে নিন 3 জন সাসেপ্টেবল আছে, ঠিক আছে? তার মধ্যে একজন, তার মধ্যে না, আর একটা জায়গায় একজন ইনফেক্টেড রয়েছে। এখান থেকে ধরে নিন একজন সাসেপ্টেবল চলে গেল এখানে, এর কন্ট্যাক্টে আসলো, এর কন্ট্যাক্টে এসে এও ইনফেক্টেড হয়ে গেল। তাহলে এখন টোটাল ইনফেক্টেডের সংখ্যা কত? 2। সাসেপ্টেবলের সংখ্যা কত? 2s, কারণ 3টের থেকে একজন গেছে এখানে। তাহলে কজন থাকছে? 3 জন থেকে একজন চলে গেলে 2 জন থাকবে, আর এখানে যেহেতু একজন যোগ হলো সুতরাং 2। তাহলে এখানে কি হচ্ছে? নাম্বারটা সাসেপ্টেবল ধীরে ধীরে কমছে, যত পরিমাণে ইনফেক্টেডের সংস্পর্শে আসবে তত ওর নাম্বারটা কমবে, কারণ সাসেপ্টেবল থেকে মানুষরা কোথায় যাচ্ছে? ইনফেক্টেড, ওই ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তাহলে এখানে কী হবে? নেগেটিভ সাইন। তাহলে এই প্রপোর্শনাল চিহ্নটা ওঠানোর জন্য কি করি আমরা? ইকুয়ালস দিই। ইকুয়ালস দিলে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিই, সেই কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিচ্ছি এখানে বিটা টাইমস S টাইমস I। বিটাটাকে কি বলি আমরা? বিটাটাকে বলি আমরা ইনফেকশন রেট। বিটা ইকুয়ালস টু ইনফেকশন রেট। ইনফেকশন রেট মানে কি রেটে ইনফেকশনটা হচ্ছে, একজন কতজনকে আক্রান্ত করছে, এরকম টাইপের, এটা হচ্ছে ইনফেকশন রেট। তাহলে বিটার ভ্যালু, বিটার মানে এটা। তারপরে আসি di/dt মানে রেট অফ চেঞ্জ অফ ইনফেক্টেড ওয়ান্স, আক্রান্তের সংখ্যা কীভাবে পরিবর্তন হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, সেটা আমরা লিখবো এইভাবে di/dt। এখানে আর প্রপোর্শনাল চিহ্ন দিলাম না,
তার কারণ প্রথমটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। তো এখানে দেখুন এখানে কী হলো, এই উদাহরণে কজন গেল এখানে আর কজন এখানে আসলো, একজন সাসেপ্টেবল চলে গেল এখানে, ওই একজনই কিন্তু ইনফেক্টেডে পরিণত হলো, মানে একজন গেল আর একজনের গেইন হলো, একজনের লস হলো একজনের গেইন হলো। কত লস হলো? একজন, যেহেতু একজন সাসেপ্টেবল গেছে, একজন গিয়ে একজন ইনফেক্টেডে পরিণত হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এস জন সাসেপ্টেবল যাচ্ছে, গিয়ে কতজন ইনফেক্টেড হচ্ছে? আই জন ইনফেক্টেড হচ্ছে। তার মানে এই সংখ্যাটা যেহেতু লেস গেছে, মানে লস হচ্ছে এখান থেকে এই পরিমাণ সংখ্যা কমে যাচ্ছে। এস মানে এস ক্যাটাগরি, মানে সাসেপ্টেবল ক্যাটাগরি থেকে এত সংখ্যক লোক যাচ্ছে কোথায়? ইনফেক্টেডে। তাহলে ইনফেক্টেডের ঘরে কী হবে? ইনফেক্টেডের ঘরে ডেফিনেটলি এটা হবে বিটা এস আই। কেন হচ্ছে? কারণ এখান থেকে এটা চলে যাচ্ছে ইনফেক্টেডের ঘরে, সুতরাং এখানে যেহেতু লস হচ্ছে সেজন্য মাইনাস, এখানে যেহেতু গেইন হচ্ছে সেজন্য প্লাস। কিন্তু আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যারা ইনফেক্টেড তারা কিন্তু রিকভার করছে অথবা মারা যাচ্ছে। তাহলে দুটো কেসই আমরা একসাথে ধরছি, রিকভার্ড অথবা রিমুভড। তাহলে সেজন্য কী লিখবো আমরা এখানে যারা রিকভার করছে বা যারা মারা যাচ্ছে তাদেরকে বাদ দিতে হবে আমাকে, কারণ 3 জন ইনফেক্টেড ছিল, 2 জন মারা গেছে, তাহলে কতজন ইনফেক্টেড আছে এখন? একজন। তো সেটার জন্য তাহলে সেটার ক্ষেত্রে কী হবে, সেই রিকভারি রেট মানে কতজন রিকভার করছে। রিকভার কারা করবে? রিকভার করবে যারা ইনফেক্টেড হচ্ছে তারাই। কারা মারা যাবে? যারা ইনফেক্টেড হচ্ছে তারাই মারা যাবে। তাহলে এই রিকভার্ড যারা, তাদের সংখ্যাটা কার উপর ডিপেন্ডেন্ট? তাদের সংখ্যাটা ডিপেন্ড করছে আই এর উপর বা ইনফেক্টেডের উপর। সুতরাং আমরা এখানে লিখতে পারি একটা কনস্ট্যান্ট লাগবে আলফা আই। কনস্ট্যান্টটা একই কারণে এখানে হচ্ছে ডি আর ডিএস, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট মানে প্রপোর্শনাল টু আই, ইনফেক্টেডের উপর ডিপেন্ড করে বাড়ছে বা কমছে। সেটার জন্য ওই প্রপোর্শনালিটিটা ওঠানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিই, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আলফা। আলফাটা কি? আলফাটা হচ্ছে রিকভারি রেট, মানে কোন রেটে রিকভার করছে বা কোন রেটে মারা যাচ্ছে সেটাই। তাহলে এতজন রিকভার করেছে সেই বা রিমুভ হয়ে গেছে বা মারা গেছে, তাহলে এতজনকে আমরা কি করছি? ইনফেক্টেডের থেকে বাদ দিচ্ছি। তাহলে এখন যদি বলা হয় ডিআরডিটি মানে রেট অফ চেঞ্জ অফ রিকভার্ড ওয়ান্স উইথ রেসপেক্ট টু টাইম, কী হবে? এই পরিমাণে রিকভার করে গেছে, তাহলে এটাই হবে। এটা কি হচ্ছে? এখানে লস যাচ্ছে, মানে এত পরিমাণে কমে যাচ্ছে, তাহলে এখানে গিয়ে কী হবে? এখানে কি গেইন করবে, মিনস dRdt equals to alpha I। তাহলে আমাদের তিনটে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ODE, এই তিনটের উপর ডিপেন্ড করে কিন্তু ডিজিজটা স্প্রেড করছে। এবার এই তিনটে ইকুয়েশন থেকে আমরা টোটাল ডিজিজের মডেলটা পাচ্ছি। মডেলটা কেমন করে পাচ্ছি সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো গ্রাফের মাধ্যমে। এখন আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। সেটা হচ্ছে কতজন ইনফেক্টেড হতে পারে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইনফেক্টেড ওয়ান্স, কতজন ইনফেক্টেড হবে? আমাদের যে ডিজিজটা স্প্রেড করছে কতজনকে আক্রান্ত করবে সেটা আমরা ম্যাথমেটিক্সের মাধ্যমে কীভাবে সলভ করব। সেটা সলভ করার জন্য এখানে আমি 1 দিই, এখানে 2 দিই। আমি এই ইকুয়েশনটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে কি হচ্ছে 2 ডিভাইডেড বাই 1, এটা করে কী পাবো? এটা করে পাবো হচ্ছে didt into dt ds
equals to beta si minus alpha I divided by minus beta si। তাহলে এখানে কি হবে, এখানে ডিটি ডিটি যাবে, তাহলে ডিআই ডিএস, আর এখানে হচ্ছে -1, এটা কেটে যাচ্ছে, প্লাস আই কেটে যাবে, আলফা বাই বিটা এস। এখানে আর একটু মানে ভদ্র রূপ দেওয়ার জন্য আমরা কি করব, আলফা বাই বিটা যেটাকে আলফাটাকে একদম নিচে নিয়ে যাবো, মানে বিটার নিচে। তাহলে কি হচ্ছে এখানে 1/QS, কিউটাকে আমি পরে বলছি -1, কিউ মানে হচ্ছে বিটা বাই আলফা। এটা জাস্ট ধরে নিলাম একটা কনস্ট্যান্ট, দেখতে সুন্দর লাগবে তাই, আর কিছুই না। তাহলে বিটা বাই আলফা মানে কিউ, কিউ ইন্টু এস ইন্টু এটা, তাহলে এটা হচ্ছে ডিআই ডিএস এর মান। তাহলে ডিআই মানে কি, আমরা কি বের করবো, আমরা বের করবো আই ইন টার্মস অফ এস। ডিআই ইকুয়ালস টু 1/QS minus I minus 1 to ds। তাহলে আমরা কিভাবে আই এর ভ্যালুটা পাবো, যারা ম্যাথমেটিক্স জানেন তারা হয়তো গেস করছেন যে ইন্টিগ্রেট করতে হবে। তো চলুন ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করলে কি হবে, আই ইকুয়ালস টু 1/QS 1/Q natural logarithm of s minus s plus c। c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, একটা জাস্ট কনস্ট্যান্ট আমাদের ধরে নিতে হয় ইনডিফিনিট ইন্টিগ্রালস এর ক্ষেত্রে। তাহলে এখন আমাদের এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে। কনস্ট্যান্টের ভ্যালু কীভাবে বের করবো, আমাদের ইনিশিয়াল কিছু কন্ডিশন লাগবে, আই ইনিশিয়াল কত, এস ইনিশিয়াল কত, এগুলো ভ্যালু বের করা থাকলে বা জানা থাকলে আমরা সি এর ভ্যালুটা পাবো, যেগুলো আমরা আগেই করেছি। আগে হচ্ছে এস ইনিশিয়াল মানে কত, এস নট, আই ইনিশিয়াল মানে আই নট, আর ইনিশিয়াল মানে 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমি, আই নট ইকুয়ালস টু 1/Q টাইমস ln s নট মাইনাস s নট প্লাস সি। তাহলে সি কি দাঁড়াচ্ছে, সি দাঁড়াচ্ছে আই নট প্লাস এস নট মাইনাস 1/Q ln s নট সি। তাহলে কি আই নট প্লাস এস নট মাইনাস 1/Q ln s নট। আর আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এই ইকুয়েশনে। তাহলে এই ভ্যালুটা বসাতে হবে, আই ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে 1/Q ln s মাইনাস s প্লাস আই নট প্লাস s নট মাইনাস 1/Q ln s নট। তাহলে এখান দিয়ে কি পাচ্ছি, আই নট প্লাস এস নট, ঠিক আছে, আই নট প্লাস এস নট মানে কি এন, তাহলে এন লিখলাম, মাইনাস আমি কি কমন নিচ্ছি 1/Q কমন নিচ্ছি, 1/Q যদি কমন নিই তাহলে কি থাকছে, 1/Q কমন নিলে মাইনাস 1/Q কমন নিয়েছি, তাহলে ln s নট minus ln s minus s। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, আই নট প্লাস এস নট মানে এন, সেখান থেকে আমি বিয়োগ করছি -1/n কমন নিয়ে ln s নট মাইনাস ln s, আর বাকি থাকতে হচ্ছে মাইনাস s। এবার আমরা কি বের করতে যাচ্ছিলাম, আমরা বের করতে যাচ্ছিলাম আই ম্যাক্স এর ভ্যালু। তাহলে আই ম্যাক্স হতে গেলে কি হতে হবে, আই ম্যাক্স হতে গেলে ডিআই ডিএস এর ভ্যালু 0 হতে হবে।
জাস্ট জেনে রাখেন, যারা ম্যাথ জানেন না তাদেরকে বলছি। এখানে কোন ভ্যালুর জন্য, এসের কোন ভ্যালুর জন্য এই ডিআই ডিএস 0 হবে? এসের ভ্যালু যদি 1/q ধরি আমি, 1/q ধরলে কিউ কিউ কেটে যাবে, 1/1 -1 তার মানে 1 - 1 তার মানে 0। তাহলে এসের ভ্যালু কত হতে হবে? 1/q হতে হবে। তাহলে আমাদের কি কন্ডিশন লাগবে? 1/q ইন্টু ln s0 মাইনাস ln 1/q মাইনাস 1/q। এসের ভ্যালু কত বসালাম? 1/q, কারণ 1/q বসালে এখানে এই ডিআই ডিএস এর ভ্যালু 0 আসছে। তাহলে n মাইনাস, আমি 1/q কমন নিচ্ছি আবার, ln s0 মাইনাস এটা আছে, তো এটা লগের জাস্ট একটা ধর্ম, s0 কিউ প্লাস 1। এটা হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন আইম্যাক্স এর ভ্যালু। তাহলে আইম্যাক্স এর ভ্যালু মানে কি? আইম্যাক্স n মানে টোটাল নাম্বার অফ পপুলেশন, সেখান থেকে আমি কি করছি? খুব ছোট্ট একটা জিনিস বিয়োগ করছি। ধরুন আপনাকে বলা হলো 1 কোটি থেকে 1000 বিয়োগ করুন, কোনো হেরফের হবে? মানে কোনো ম্যাটার করবে? ইট ডোন্ট ম্যাটার। 1 crore ইজ টু মাচ, আর 1000 খুবই ছোট্ট। এখানে ব্যাপারটা তাই, পপুলেশন থেকে খুবই ছোট্ট একটা সংখ্যা বিয়োগ করা হচ্ছে। সেটার জন্য আইম্যাক্সের ভ্যালু অলমোস্ট ইকুয়ালস টু n, মানে কতজন ইনফেক্টেড হবে এটা প্রায় বলতে গেলে n, মানে টোটাল পপুলেশনের সবাই ইনফেক্টেড হবে, প্রায়শই ইনফেক্টেড হবে। তার কারণ কি? তার কারণ আমাদের কোনো ইমিউন পাওয়ার নেই এই ভাইরাসটির বিরুদ্ধে ফাইট করার জন্য। যেহেতু ইমিউনিটি আমাদের তৈরি হয়নি, সুতরাং উই অল আর সাসেপ্টেবল, মানে আমরা সকলেই আক্রান্ত হতে পারি। তো সেটার জন্য আইম্যাক্সের ভ্যালু n অলমোস্ট ইকুয়ালস টু। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন, আমরা কিভাবে কমাতে পারবো এই আইম্যাক্সের ভ্যালুটা? টোটাল নাম্বার অফ ইনফেক্টেড ওয়ান, ম্যাক্সিমাম নাম্বার অফ ইনফেক্টেড ওয়ান্স। তাহলে এত সংখ্যায় যদি ইনফেক্টেড হয় তাহলে ডেথ রেটও অনেক বেশি হবে, মানে অনেকজন মারাও যাবেন। তাহলে এত সংখ্যা মানে প্রায়, মানে গোটা ভারতের প্রায় সবাই যদি ইনফেক্টেড হয় তাহলে তো মুশকিল, কারণ ব্যাপারটা খুবই ভয়াবহ। তাহলে এখান থেকে তো বাঁচতে হবে আমাদের। তাহলে কীভাবে বাঁচবো? আইম্যাক্সের ভ্যালুটা ডিপেন্ড করছে কার উপরে? আইম্যাক্সের ভ্যালুটা ডিপেন্ড করছে কিউ এর উপরে। এই যে কিউ মানে কি? কিউ মানে আমি প্রথমেই বলেছিলাম এখানে β/α। বিটা মানে ইনফেকশন রেট আর আলফা মানে রিকভারি রেট। তাহলে 1/q মানে কি? আমি এখান থেকে কি লিখতে পারি? n মাইনাস 1/q মানে আলফা বাই বিটা ইন্টু ln s0 q মানে β/α প্লাস 1। তাহলে এটা যদি হয়, এটা হচ্ছে রিকভারি রেট, এটা হচ্ছে ইনফেকশন রেট। তাহলে কিভাবে এই আইম্যাক্সের ভ্যালুটা আমরা কমাবো? এক হতে পারে এই মানে মেইনলি কী করতে হবে? আমাকে এইটুকু ফাংশনের ভ্যালু বাড়াতে হবে। এইটুকু ফাংশনের ভ্যালু যত বাড়বে তত আইম্যাক্সের ভ্যালু কমবে। তাহলে এটাকে বাড়ানোর জন্য কি করতে হবে? আমার যদি রিকভারি রেটটা বাড়ে, মানে কত তাড়াতাড়ি লোকেরা রিকভার করছে বা কত দ্রুত রিকভার করছে, কতজন রিকভার করছে, কত বেশি সংখ্যক মানুষ রিকভার করছে, সেটা যদি আমরা বাড়াতে পারি কোনোভাবে, তাহলে এই টোটাল ফাংশনের ভ্যালুটা বাড়বে। যেটা মানে কি বলবো, স্যাড নিউজ আমাদের ক্ষেত্রে, কারণ উই ক্যানট কন্ট্রোল দিস ওয়ান। এটা যতদিন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে ততদিন পর্যন্ত আমরা এটার ভ্যালু কোনোভাবেই বাড়াতে পারবো না।
তাহলে রিকভারি রেট আমাদের হাতে নেই। কাদের হাতে আছে? যারা সায়েন্টিস্ট, যারা ভ্যাকসিন আবিষ্কার করছে তাদের হাতে আছে। তাহলে আমাদের একমাত্র হাতিয়ার ইনফেকশন রেট। এই ইনফেকশন রেটটাকে আমাদের কমাতে হবে। যত কম হবে তত এই টোটাল ফাংশনের ভ্যালুটা বাড়বে। টোটাল ফাংশনের ভ্যালু যত বাড়বে তত আইম্যাক্সের ভ্যালু কমবে। কেন? তার কারণ ধরেন আমি বললাম 1/0.1 মানে 10, 1/0.01 মানে 100। তাহলে এই যে 0.1 থেকে 0.01 তো অনেক ছোট। তাহলে যত সংখ্যা কমছে, যত এই নিচের ভ্যালুটা কমছে, তত কিন্তু টোটাল ফাংশনের ভ্যালু বাড়ছে। টোটাল ফাংশনের ভ্যালু দেখুন বাড়ছে। এখানেও তাই হচ্ছে, যত এর ভ্যালুটা কমবে তত টোটাল ফাংশনের ভ্যালুটা বাড়বে। টোটাল ফাংশনের ভ্যালুটা বাড়লে টোটাল পপুলেশন থেকে আরও বেশি নাম্বার বিয়োগ হবে। বেশি নাম্বার বিয়োগ হলে টোটাল এটার ভ্যালুটাও কী হবে? কমবে। তাহলে এইটুকু তো বোঝা গেল। তাহলে ইনফেকশন রেটটা কেমন করে কমানো যায়? ইনফেকশন রেট মানে এই একজন ধরে নিন 2জনকে ইনফেক্ট করলো, এই 2জন আবার আরও 2জন করে 4জনকে ইনফেক্ট করলো, এই 4জন আবার আরও 2জন করে আরও ইনফেক্ট করলো। তাহলে ইনফেকশন রেট, এটা হচ্ছে ইনফেকশন রেট, কত দ্রুত ছড়িয়ে পড়ছে, কত দ্রুত ইনফেকশনটা ছড়াচ্ছে, সেটাই হচ্ছে ইনফেকশন রেট। তাহলে এটাকে কীভাবে কমানো যেতে পারে? আমি যদি এই ব্যক্তি যে ইনফেকশনটা প্রথমে ছড়ালো তাকে যদি আমি আইসোলেট করে দিই, মানে এর বাড়ি থেকে বেরোনো বন্ধ, পুরো বেরোতে পারবে না বাড়ি থেকে, তো আমি যদি একে টোটালি আইসোলেট করি বা কোয়ারেন্টাইনে রাখি, তাহলে যদি বাইরে না বেরোয় তাহলে একে ইনফেক্ট করতে পারবে না বা একেও ইনফেক্ট করতে পারবে না। এরা দুজনে যদি ইনফেক্ট না হয় তাহলে এদেরকেও ইনফেক্ট করতে পারবে না, এদেরকেও যদি ইনফেক্ট করতে না পারে তাহলে এদেরকেও ইনফেক্ট করতে পারবে না। তাহলে কী করলাম? আমি একজনকে আইসোলেট করে দিয়ে ইনফেকশন রেটটাকে কমিয়ে দিলাম। ইনফেকশন রেটটা কমার ফলে আইম্যাক্সের ভ্যালুটা কমে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই ব্যক্তি যিনি ইনফেক্টেড, তিনি কিভাবে বুঝবেন যে তিনি নিজে ইনফেক্টেড, আদৌ ইনফেক্টেড হয়েছেন কি হননি? কারণ দু রকমের ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাসিমটোম্যাটিক আর সিমটোম্যাটিক। অ্যাসিমটোম্যাটিক মানে যারা সিমটম প্রদর্শন করছেন না অথচ তারা ইনফেক্ট করে যাচ্ছেন অন্যদের, যেটা হচ্ছে অ্যাসিমটোম্যাটিক। আর সিমটোম্যাটিক মানে যাদের সিমটম আছে, যারা সিমটম প্রদর্শন করছেন এবং ডেফিনেটলি তারা ইনফেক্ট করছেন অন্যদের। আর একটা প্রবলেম সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ভাইরাস ইনকিউবেশন পিরিয়ড 5 থেকে 14 দিন অথবা কোনো কোনো ক্ষেত্রে 21 দিন। তো এত লং ইনকিউবেশন পিরিয়ডের জন্য সিমটম যেহেতু প্রদর্শন করছে না, এই লং পিরিয়ডেও ওই ব্যক্তি অন্যদের আক্রান্ত করে যাচ্ছেন। তো সেটার জন্য কি করতে বলা হচ্ছে? সেটার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যদি আমি এরকম বন্দি করে রাখি, ধরে নিন 4টা ইন্ডিভিজুয়াল আছে আর বাকি এখানে আছে আর এতজন ইন্ডিভিজুয়াল আছে, আমি যদি প্রত্যেককে ঘরে বন্দি করে রাখি, যে এনাদের ঘর থেকে বেরোনো নিষেধ, এরা কেউই জানে না যে তারা ইনফেক্টেড, জানার কোনো রাস্তা নেই। ইনিও ইনফেক্টেড হতে পারেন, ইনিও ইনফেক্টেড হতে পারেন, ইনিও ইনফেক্টেড হতে পারেন, ইনিও ইনফেক্টেড হতে পারেন, যে কোনো জন ইনফেক্টেড হতে পারেন। তাহলে এইরকম অবস্থায় যদি আমরা যেহেতু জানি না যে কে ইনফেক্টেড, এই অবস্থায় যদি কেউ বাইরে না বেরোয় তাহলে কেউ কাউকে ইনফেক্টেড করছে না। আর যেহেতু ইনফেক্ট করছে না, সুতরাং ইনফেকশন রেটটাও কমে যাচ্ছে। ইনফেকশন রেট কমার ফলে এই যে একই জিনিস আইম্যাক্সের ভ্যালু কমে যাচ্ছে। আর একটা পথ আছে যেটা খুবই সোজা, সেটা হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া। সাবান দিয়ে হাত ধোয়া কীভাবে এটার সাথে রিলেটেড না? ধরে নিন এটা ইনফেক্টেড, ইনি কী করলেন? ইনি গিয়ে একজনকে টাচ করলেন বা এই ব্যক্তি ইনার রেসপিরেটরি ড্রপলেটসের সংস্পর্শে আসলেন। তখনও পর্যন্ত এই ব্যক্তি মুখে বা চোখে হাত দেননি, সুতরাং ইনার দেহে এখনও ভাইরাসটা প্রবেশ করেননি।
তাহলে কোথায় আছে এই ভাইরাসটা? ভাইরাসটা আছে চোখে, মুখে, হাতে লেগে আছে জাস্ট। এবার ইনি যদি বাড়ি গিয়ে ভালো মতো সাবান দিয়ে হাত ধোন বা স্যানিটাইজ করেন, শুধু হাতই না, চোখ, মুখ যদি ধোন সব কিছু ভালো মতো, তাহলে কি হবে? তাহলে যেহেতু ভাইরাসের বহিঃস্তর মানে বাইরের প্রাচীর প্রোটিন এবং লিপিডের আস্তরণে আবদ্ধ বা আবৃত, সেই কারণে সাবানের একটা ধর্ম আছে। সাবান হচ্ছে ফ্যাট, মানে তৈলাক্ত কোনো বস্তুকে ভেঙে দেয়। তৈলাক্ত বস্তুর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে ভেঙে দেয়। লং চেইন থাকে, সেই চেইনটাকে ব্রেক করে দেয়। তো এবার সাবান যখন এই প্রোটিন স্তরের সংস্পর্শে আসে, তখন কী হয়? এই টোটাল চেইনটাকে ব্রেক করে দেয়। টোটাল চেইনটাকে ব্রেক করে দেওয়ার ফলে কী হচ্ছে? এই ভাইরাসটার যে স্পাইক প্রোটিনগুলো, সেগুলো ভেঙে যাচ্ছে। আর প্রথমেই বলেছিলাম আমি আগের ভিডিওতে যে স্পাইক প্রোটিনই মেন এই ভাইরাসের ক্ষেত্রে। স্পাইক প্রোটিনের দ্বারা S2 রিসেপ্টরে গিয়ে আটকে যায় এবং কোষের ভিতর ঢোকে। তাহলে আমরা যদি এই স্পাইক প্রোটিনগুলোকে ধ্বংস করে দিতে পারি, তাহলে কি হচ্ছে? ভাইরাসটা কোনোভাবেই আমাদের শরীরে ঢুকতে পারবে না। মানে আমাদের শরীরে ঢুকবে কিন্তু কোষের ভিতর ঢুকতে পারবে না, অথবা আমাদের কোষকে কবজা করতে পারবে না। তো সেই জন্য ইনি যদি সাবান দিয়ে হাত ধোন, তাহলে ইনার ক্ষেত্রে ইনফেক্টেড হওয়ার চান্স খুবই কম। অথবা ইনি যদি আরেকজনকে টাচ করেন, তিনিও যদি তাই করেন, তাহলেও সেম। তাহলে কী হচ্ছে? আমাদের ক্ষেত্রে দুটো রাস্তা। একটা হচ্ছে আইসোলেশনে থাকা, মানে লকডাউনে থাকা, বাইরে না বেরোনো নিজের জন্য এবং অপরের জন্য। অ্যান্ড উই অলসো হ্যাভ টু ওয়াশ আওয়ার হ্যান্ডস অ্যান্ড ফেসেস অ্যান্ড এভরি সিঙ্গল টাইম, যত ঘন ঘন পারা সম্ভব। তাহলে এই দুটো রাস্তা, তো এইভাবে আমরা টোটাল ডিজিজটাকে কন্ট্রোল করতে পারবো। মেইন দুটো ওয়ে। তাহলে এই তো হয়ে গেল। আর কিছু গ্রাফ ট্যাফ আছে যেগুলো আমি পরের ভিডিওটা দেখাবো, কীভাবে কমছে কীভাবে বাড়ছে। আর হয়তো বা শুনে থাকবেন আপনারা যে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ, মানে কার্ভটাকে, গ্রাফের যে কার্ভটা আছে সেই কার্ভটাকে ফ্ল্যাটেন করছে। তো এটা সম্বন্ধে একটু বলে রাখি, পরের ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। ধরে নিন এটা হচ্ছে টি, মানে টাইম, আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কেসেস। ইনফেক্টেডের সংখ্যা এইভাবে ধরে নিন বাড়ছে। এবার আমি কি করছি? আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এই লাইনটা ডিনোট করে আমাদের দেশে কটা হসপিটালের বেড আছে, মানে কতজনকে ঠিকঠাক ট্রিটমেন্ট দিতে পারবে হসপিটাল। তো সেটা এই লাইনটা। এবার এই লাইনটাও দেখুন যদি ক্রস করে যায় ইনফেক্টেডের সংখ্যা, তাহলে কি হবে? তাহলে এই বাকি এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা ট্রিটমেন্ট পাবে না। এই নাম্বারটা ট্রিটমেন্ট না পেয়ে কী হবে? এই নাম্বারটা টোটালি মরে যাবে, অথবা রিকভার করে যাবে, বাট অধিকাংশই মারা যাবে। তার মানে টোটাল ডিজিজের মর্টালিটি রেটটা বেড়ে যাবে। মর্টালিটি রেট মানে মরণ হার, সেটা বেড়ে যাবে। তো সেটা যাতে না বাড়ে সেজন্য কী করবো আমরা? সেজন্য ফ্ল্যাটেনিং দ্য কার্ভ, মানে আমরা কার্ভটাকে ফ্ল্যাটেন করবো। যেটা আমরা এখন করছি সেটা হচ্ছে আমাদের কার্ভটা যদি এরকম হয়, তাহলে কী হচ্ছে? যতজন আক্রান্ত হচ্ছে সবাই ট্রিটমেন্ট পাচ্ছেন। তো এটাই হচ্ছে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ। এটা টোটালি ডিপেন্ড করছে বিটার উপর এবং রিকভারি রেটের উপর। রিকভারি রেটটা এখন আমাদের নিয়ন্ত্রণে নেই, সুতরাং বিটার উপরে নির্ভর করেই আমাদের এটাকে ফ্ল্যাটেন করতে হবে, ফ্ল্যাটেন আউট। আর আরেকটা কথা উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ মানে কিন্তু এটা নয় যে উই আর কিউরিং দিস ডিজিজ, উই আর নট অ্যাকচুয়ালি, উই আর জাস্ট টেকিং মোর টাইম। আমরা কী করলাম? এই টাইমের যে অ্যাক্সেসটা আছে সেটাকে আমি জাস্ট ইলংগেট করলাম, মানে আমি বাড়িয়ে দিচ্ছি। এটাকে বাড়িয়ে দিলে সবকটা পয়েন্ট যেটা আছে সেটা স্প্রেড করে এমনভাবে গেল যেটা যেই জিনিসটা 2 দিনে হচ্ছিল সেটা এখন হয়তো 2 মাসে হবে। লাইক দ্যাট, we are not stopping it, actually we are taking time.
আমরা টাইম নিচ্ছি যাতে অত সংখ্যায় পৌঁছতে একটু টাইম লাগে, যাতে এই পরিমাণে পেশেন্ট ধরে নিন প্রথম দিন ভর্তি হলো, এরাও ট্রিটমেন্ট পেলো, এরাও ট্রিটমেন্ট পেলো, এরাও ট্রিটমেন্ট পেলো, এইভাবে সবাই যাতে ট্রিটমেন্ট পায় সেটাই আমরা দেখছি এইভাবে। এটা মানে কখনোই এটা নয় যে আমরা কার্ভটাকে ফ্ল্যাটেন করে দিচ্ছি মানে ডিজিজকে কিওর করে দিচ্ছি। ইটস নট লাইক দ্যাট, ইটস নেভার লাইক দ্যাট। স্টে সেফ অ্যান্ড স্টে অ্যাট হোম। আমার এর থেকে বেশি আর কিছু বলার নেই। আই থিঙ্ক governments are telling you, so many people are telling you, then police is also telling the same thing. So it's like something that you should really care for. I mean, you should really think about. And here is the whole mathematical expression that I gave you, by which you can just explain why it's necessary to stay at home. So that's why, stay at home.